বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ এশিয়া বৃহত্তম সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আজকের এই 11 নং ওয়ার্ড আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম। উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনে দাঁড়িপাল্লা এমপি পদপ্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান ভাই। উপস্থিত আছেন আজকে প্রোগ্রামে সম্মানিত বাদুঘরবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা গত 17 বছর এই বাদুঘর এলাকা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছি। আমাদের এই গ্রাম পিছিয়ে থাকা কয়েকটি কারণ আপনারা জানেন। আমাদের বৃষ্টি হইলে আমাদের যে রাস্তা যে ড্রেনগুলো আছে এই ড্রেনগুলো অনেক আগে এই ড্রেনগুলো করা হয়েছে। একটু বৃষ্টি আসলে আমাদের পানি ময়লা আমাদের রাস্তায় মনে হয়ে যায়, মানুষের চলাচলতি করা উপযোগী থাকে না। সম্মানিত ভাই আমার, আপনারা জানেন আমাদের বাদুঘর হচ্ছে একটি বৃহত্তর বাদুঘর। আমাদের যিনি এমপি প্রার্থী ওনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করি, এই বাদুঘরের অধিকাংশ পরিবার আজকে গ্যাস থেকে বঞ্চিত। আমরা গত কয়েকদিন আগে আমাদের গ্যাসের শুনানির মধ্যে আমাদের এমপি প্রার্থী উনি সবার সামনে একজন ব্যক্তি এতগুলো মানুষের সামনে বাদুঘরের মানুষের পক্ষে বাদুঘরের নাম নিয়ে উনি বলেছেন বাদুঘরের মানুষ কেন গ্যাস পাবে না এটা উনি জানতে চেয়েছেন। সম্মানিত বারামার, এই বাদুঘরের মানুষের জন্য দাঁড়িপাল্লা এমপি প্রার্থী উনি কাজ করে যাচ্ছেন। সম্মানিত বারামার, আমরা যদি ওনাকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করতে পারি, উনি আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো উনি সমাধান করবে, আমরা তা ওনার কাছ থেকে আশা করি। সম্মানিত বারামার, আমাদের এত বৃহত্তর বাদুঘর হওয়ার কারণে আমাদের এলাকা অনেক ছেলেরা স্কুল কলেজে ভালোভাবে পড়াশোনা করতে পারে নাই। আমাদের ভালো প্রতিষ্ঠান নাই, কলেজে পড়াশোনা করার জন্য আমরা বিদেশে যাওয়া লাগে। যদি আজকে বৃহত্তর বাদুঘরের জন্য একটি কলেজ হতো তাহলে আমাদের ছেলেরা পড়াশোনার মান আরো বেশি ভালো হতো। সম্মানিত ভাই আমার, এই বাদুঘরের যে শিক্ষা উনি যেহেতু একজন অধ্যাপক, আমরা আশা করব আগামীতে যদি উনি সংসদে দেখতে পারে তাহলে এই বাদুঘরকে নিয়ে উনি আলাদাভাবে একটু চিন্তা করবে। সম্মানিত ভাই আমার, আমরা দেখতে পাই গত 17 বছর আমরা ভোটের অধিকারের কারণে আমরা জেলে গিয়েছি, তাই না? আমরা ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আমরা মামলা খেয়েছি। আমরা ভোটের অধিকার মানুষের অধিকারের জন্য গত 17 বছর জামাত ইসলামী কেন্দ্রীয় দায়িত্বশীল থেকে শুরু করে লুট লেভেলে আমাদের ভাইরা ফাঁসি মঞ্চে গিয়ে শাহাদাত বরণ করেছে। সম্মানিত ভাই আমার, আমরা দেখেছি 5 আগস্টের পরে একটি দল গত স্বৈরাচারের যে আচরণ করেছে 5 আগস্টের পরে আরেকটি নতুন স্বৈরাচার আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাই আমার, ওই যারা নতুন স্বৈরাচারে আবির্ভাব যারা করতেছে তারা এখন বাস টার্মিনালে তারা চাঁদা চায়, তারা কবরস্থানে চাঁদা চায়। আমরা বলে দিতে চাই 26-এ যে আন্দোলনে 24-এ যে আন্দোলনে যে আওয়ামী লীগ স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি, যদি কোনো নতুন স্বৈরাচার আসে তাদেরকেও বিতাড়িত করতে আমাদের সময় লাগবে না। আমরা দাঁড়িপাল্লা প্রতীকে আমরা বাদুঘরে একটা গেট দিয়েছিলাম, রাতের আধারে কে বা কারা আমাদের প্রার্থী ব্যানার গুলো তারা ছিঁড়ে ফেলেছে। তোমরা মনে করেছো ব্যানার ছিঁড়লে মানুষের অন্তর থেকে দাঁড়িপাল্লা ভালোবাসা তোমরা কমাতে পারবে না।
দাঁড়িপাল্লা যে জোয়ার এসেছে, আগামীতে সংসদে এককভাবে দাঁড়িপাল্লা সরকার গঠন করবে। আমরা দেখতে পাই যারা নতুন স্বৈরাচার হওয়ার জন্য চেষ্টা করে তারা নিজেদের মধ্যে তারা হত্যা চালিয়েছে। তারা গত কয়েকদিন আমরা মিডিয়াতে দেখতে পাই তারা মাদকের মধ্যে তারা গ্রেফতার হচ্ছে। আমরা কোন নতুন স্বৈরাচারকে এই দেশের মানুষ ক্ষমতা দেখতে চাই না। এই জন্য আগামীতে দাঁড়িপাল্লাকে বাদুঘর থেকে বিশাল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমরা বাস করে দেখে দিব আগামীতে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীতে একটি বাক্স হবে সেটা হবে ইসলামের বাক্স। সম্মানিত ভাই আমার, বিভিন্ন জায়গায় জামাতের বিরুদ্ধে ভোট আইডি খুলে তারা অপপ্রচার করতেছে, কিন্তু অপপ্রচার করে জামাতের গণচার আটকাতে পারবে না ইনশাল্লাহ। আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা কাউসার আহমেদ ভাইকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্ত সংগঠনের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বাদুঘর 11 নম্বর কোর্টে ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান পড়েকের সম্মানিত সভাপতি, আজকে যাকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, গরম মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কর্তৃক মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রার্থী জনাব অধ্যাপক জুনাই হাসানের সমর্থনে আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝে সকল কিছু উপেক্ষা করে আমরা একজন মানুষকে, সৎ যোগ্য মানুষকে সংসদে পাঠানোর জন্য আমরা আজকে একত্রিত হতে পেরেছি। এর জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আমাদের সামনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। আমরা 15.5 বছর বাংলাদেশের মধ্যে ব্রিটিশরা দেশ পরিচালনা করেছিল। বাংলাদেশের মুসলিম জনতার উপরে, বাংলাদেশের আলেম ওলামাদের উপরে নির্মম নির্যাতন চালিয়েছিল। মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে পারে নাই। আপনারা দেখেছেন যারা বাংলাদেশের মধ্যে ইসলামের কথা বলেছে, যারা কোরআনের কথা বলেছে, যারা অধিকারের কথা বলেছে, যারা মানবরচিত মতবাদের বিরুদ্ধে কথা বলে দিয়ে ইসলামের পক্ষে কথা বলেছে, এই সকল শক্তিকে নিশ্চিত করে দেওয়ার জন্য 15.5 বছর তার স্টিম রোলার চালিয়েছিল। আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে নয়, আন্তর্জাতিক ভাবে যিনি সারা দেশের মুসলিম জনতাকে কোরআনের আওয়াজ শুনিয়েছিলেন, কোরআনের দোয়া শুনিয়েছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ করে রেখেছে। শুধু তাই নয়, সাইদি সাহেবকে সর্বশেষ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ফাঁসির রায় দিয়েছিল জালেম সরকার কর্তৃক ট্রাইব্যুনালের মাধ্যমে। সম্মানিত ভাইরা, আমরা সেদিন দেখলাম
সাইদ সাহেবের মতো লোককে এনে তাকে সুস্থ হাসপাতালের মধ্যে এনে ইঞ্জেকশন পুশিং করে তদানীন্তন সরকার জালেমের সরকার সেখানে সাইদ সাহেবকে হত্যা করেছে। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন ঢাকার মধ্যে লোকে লুকানো হয়েছিল, মানুষের একটা আত্মনাদ ছিল। আমরা সাইদ সাহেবের আলোচনা শুনেছি, অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, হিন্দু বৌদ্ধ তার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে সাইদ সাহেবের হাতে। আমরা সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা ঢাকার মধ্যে একটু জানাজা দেওয়ার জন্য আমরা একটু হতে চাই। সেদিন সরকার তার পেট্রোল পুলিশ বাহিনী দিয়ে আমাদের ভাইদেরকে ছত্রবন্ধ দিয়ে করে দিয়ে ঢাকায় তাকে জানাজা পড়তে দেওয়া হয় নাই। আপনারা দেখেছেন গত 24 আন্দোলনে বাংলাদেশের সকল মানুষ ছাত্র জনতা রাজপথের মধ্যে নেমেছিল। ছাত্র জনতা, শ্রমিক, রাজনৈতিক সকল পেশাদের মানুষেরা রাজপথে নেমে সরকারকে বাংলাদেশে বিতাড়িত করে দিয়েছে। আমরা চাই আমাদের সামনে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে জামাত ইসলামী ন্যায় ও ইনসাফের প্রতীক দিয়ে নির্বাচন করার জন্য 300 আসন বাছাই করেছে। আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন খুলনাকে এক আসন থেকে এক হিন্দুকে জামাতের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে। আমরা চাই সকলে সম্মিলিত একটি ঐক্য প্রতীক দিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে জামাত বিজয় লাভ করে বাংলাদেশের মধ্যে সংসদের মধ্যে কোনে রাজ কায়েম করবে। সম্মানিত ভাইরা, আমরা সামনে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন, আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ আমানত হয়েছে ভোট। আমাদেরকে যদি আমাদের সেই ভোট যদি আমরা সঠিক জায়গার মধ্যে যদি না দেই, কালকে আমাদের দিন অবশ্যই আমি আমার আমাদের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনারা জানেন আমাদের জামাতের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া 3 সদর এবং বিজয়নগর থেকে যে নির্বাচন করবেন, জামাত থেকে যিনি মনোনীত প্রার্থী আমাদের দলের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যাকে নির্বাচিত করেছেন, উনি আমাদের সকলে পরিচিত এই 11 নম্বর ওয়ার্ডের সিমমেলা কেন্দ্রের কৃতি সন্তান অধ্যাপক জুনায়েদ হাসান ভাই, যে তার জীবনের অনেকটা সময় উনি অধ্যাপনা করেছেন, মানুষ কারিগর হিসেবে কাজ করেছেন, সমাজ গঠনের কাজ করেছেন, মানুষ গঠনের কাজ করেছেন। সুতরাং সে যদি আমরা তাকে যদি বিজয় লাভ করতে পারি, আমরা যেন আমাদেরটুকু যদি তার হাতে অর্পণ করতে পারি, আশা করি ইনশাআল্লাহ পার্লামেন্টে যে যিনি আমাদের অধিকারের কথাগুলো বলবেন, আমরা এমন লোক দিতে চাই যে লোকগুলো সমাজের ভালো মানুষের কথা বলবে, সমাজ উন্নয়নের কথা বলবে। সমাজের মধ্যে যে আজকে যুব সমাজগুলো মাদকাসক্তের কারণে নষ্ট হয়ে গিয়েছে, যে সময়ে ছেলে মেয়েগুলো লেখাপড়ার কথা ছিল, আজকে আমরা দেখেছি ওরা একটি জায়গার মধ্যে বসে, রাস্তায় বসে, পার্কে বসে, সেখানে ওরা এই মাদকাসক্তে আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আমরা আমাদের মনে করি যে যদি পার্লামেন্টের মধ্যে একজন সৎ মানুষকে পাঠাতে পারি, যিনি যুবকদের অধিকার নিয়ে কথা বলবেন, মাদকাসক্তির বিরুদ্ধে কথা বলবেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলবেন, একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য কথা বলবেন, আমরা তাকে সংসদে পাঠাতে চাই। আসুন আমরা সামনে আমাদের যে নির্বাচন আসবে, সারা বাংলাদেশের মধ্যে একটি জোয়ার উঠেছে। আপনারা দেখেন যেখানে যাই সেখানে মানুষ বলেছে দাঁড়িপাল্লার কথা বলে, যেখানে যাই সেখানে বলে আমরা অনেক বছর আমরা দেখেছি বিএনপিকে, আমরা আওয়ামীকে, আমরা দেখেছি জাতীয় পার্টিকে, আমরা সকল দল বাদ দিয়ে এবার আমরা দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে।
সুতরাং আসুন আমরা দল মত নির্বিশেষে সকল কিছু উপেক্ষা করে আমরা এই বছর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে নির্বাচন করবেন, দাঁড়িপাল্লা প্রতীকে যে নির্বাচন করবেন, এই প্রতীকে ভোট দিয়ে বিজয় করে আমরা এই আসন থেকে আমরা জুনায়েদ ভাইকে বিজয় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই কৃতজ্ঞ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মৌলানা আমিনুল ইসলাম ভাইকে তার বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ জুনায়েদ হাসান ভাই আমাদের 11 নং ওয়ার্ডের কৃতি সন্তান শিমরাইল কান্দি শেখ বাড়ি নিবাসী। আমি প্রধান অতিথির কাছে একটি বিশেষ অনুরোধ করব। বাদুগর 11 নং ওয়ার্ডে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। বৃহত্তর বাদুগরে 3টা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যার মধ্যে 3টাই 12 নং ওয়ার্ডে অবস্থিত। সেজন্য আমি প্রধান অতিথির কাছে বিশেষভাবে অনুরোধ করব, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন আমাদের এই বাদুগর 11 নং ওয়ার্ডে করা হয়। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া 3 সদর ও বিজয়নগর আসন থেকে দাঁড়িপাল্লায় মনোনীত পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ জুনায়েদ হাসান ভাই। অধ্যাপক মোহাম্মদ জুনায়েদ হাসান ভাই। জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগত। জুনায়েদ ভাইয়ের আগমন গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা গ্রামপাড়ার পক্ষ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ব্রাহ্মণবাড়িয়া 11 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জুনায়েদ হাসান। আমার পরিচয়, আমি 11 নং ওয়ার্ডের সন্তান। আমি 11 নং ওয়ার্ডের একজন নাগরিক। আমার পিতৃভিটা শিমরাইল কান্দি শেখ বাড়ি। তাই এই ওয়ার্ডের প্রতি আমার হৃদয়ের সম্পর্ক রয়েছে। এই ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার আত্মার সাথে, হৃদয়ের সাথে তাদের একটি সেতু বন্ধন রয়েছে। আজকে 11 নম্বর ওয়ার্ডে এই সমাবেশে কথা বলতে পারছি বলে আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 300 আসনে দাঁড়িপাল্লা প্রতীকে তার প্রার্থিতা ঘোষণা করেছে। গত 19 জুলাই ঢাকার সরোয়ার্দী উদ্যানে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, এদেশের জনগণ দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে ইনশাআল্লাহ তারা বাংলাদেশের শাসক নহে, সেবক হিসাবে মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মহান আল্লাহ পাকের কৃপায় যদি সরকার গঠন করতে পারে, বাংলাদেশ থেকে দুর্নীতি সমূলে উৎখাত করবে ইনশাআল্লাহ। আমার দেশের উন্নতি স্থবির হয়ে যাচ্ছে, দেশ একটি অনগ্রসর রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের দেশের মানুষে মানুষে অর্থনৈতিক বৈষম্য, মানুষের মধ্যে নানান ধরনের সমস্যা, জীবন জীবিকার অভাবে বাংলাদেশের একটি বড় অংশ তারা হাহাকার করছে। তার কারণ হলো এদেশের দুর্নীতি। কারণ অতীতে যারা দেশকে শাসন করেছে তারা জনগণের টাকা লুণ্ঠন করে নিজেদেরকে মোটা তাজা করেছে, নিজেরা বিলাসবহুল জীবন যাপন করেছেন। সেই ইতিহাস আপনাদের জানা আছে, ঠিক না ভাইরা? বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে 26 লক্ষ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিবাদী সরকারের একজন ভূমি মন্ত্রী, তিনি 3 শতাধিক বাড়ি ইউরোপ আমেরিকায় ক্রয় করেছেন। আমরা জানতে চাই, একটা মানুষের কয়টা বাড়ি লাগে? ভূমি মন্ত্রী দুর্নীতি করে 3 শতাধিক বাড়ি করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী, তার ব্যাংকে পাওয়া গেছে 808 শতাধিক ভরি স্বর্ণের অলংকার। একজন নারী প্রধানমন্ত্রীর কত স্বর্ণের অলংকার লাগে? উনি কি নোয়া বউ? ওনার এত স্বর্ণের কি প্রয়োজন ছিল? কেন জনগণের সম্পদ লুণ্ঠন করে এইভাবে স্বর্ণ অলংকার দিয়ে নিজে ডিপোজিট করবেন? শুধু তাই নয়, আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতির প্রসঙ্গে বলেছিলেন যে সাবেক পতিত সরকারের একজন নেতা বাংলাদেশ থেকে টাকা পাচারের জন্য তার ছেলের লেখাপড়ার খরচ বাবদ 400 কোটি টাকা পাচার করেছে। এ হলো দুর্নীতির নমুনা। শুধু তাই নয়, অতীত সরকারগুলো, আপনারা হাওয়া ভবনের দুর্নীতির কথা জানেন, তারাও দুর্নীতি করেছে, দেশকে লুণ্ঠন করেছে। সকল দলই যারা বাংলাদেশকে শাসন করেছেন তারা শুধু দুর্নীতি করে নিজেদের পরিবারকে, নিজেদের দলের লোকদেরকে এদেশে প্রোভাইড করেছেন, পুষ্ট করেছেন। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা জানি, পাকিস্তান আমলে 22 পরিবার পাকিস্তানকে শোষণ করত, কিন্তু 71 উত্তর বাংলাদেশ আমরা দেখলাম বিভিন্ন পরিবার, শেখ পরিবার, অমুক পরিবার, তমুক পরিবার বাংলাদেশকে লুণ্ঠন করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতা, বেকারত্ব, এইগুলি দূর করে দেশকে যদি একটি আধুনিক সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হয়, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতিকে চিরতরে উৎখাত করে দিতে হবে। তাই তিনি 1 নম্বর এজেন্ডা হিসাবে ঘোষণা করেছেন, আল্লাহ চাহে তো আমরা যদি সরকার গঠন করি, বাংলাদেশের মাটিতে দুর্নীতিকে আমরা চিরতরে কবরস্থ করব ইনশাআল্লাহ। যদি দুর্নীতিকে আমরা দেশ থেকে উৎখাত করতে পারি, বাংলাদেশ অচিরেই সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, ইরানের মতো ধনী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। তাই আমাদের আমির বলেছেন, জামাত ইসলামীর নির্বাচিত এমপি মন্ত্রীগণ প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার থেকে যে বাজেট দেওয়া হবে, সেই বাজেটের টাকা তারা সহস্তে চালাচালি করবেন না, বরং প্রকল্প বাস্তবায়নের পর জনগণের সামনে তার প্রতিবেদন বা খতিয়ান প্রকাশ করতে হবে। তিনি আরো বলে দিয়েছেন, জনগণের দ্বারা নির্বাচিত জামাত ইসলামের এমপি মন্ত্রীগণ সরকারি প্লট, ফ্ল্যাট, জমি গ্রহণ করবে না, এমনকি সরকারের ট্যাক্স ফ্রি গাড়িতে চড়বেন না। জামাত ইসলামীর নির্বাচিত এমপি মন্ত্রীগণ তারা
প্রতি বছর সরকারের কাছে তাদের সম্পত্তির তালিকা জমা দিবেন। বছর শেষে যদি দেখা যায় সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে তল্লাশি করা হবে এই সম্পদ বৃদ্ধি কি বৈধ পন্থায় হয়েছে নাকি অবৈধ পন্থায় হয়েছে। যদি কারোর অবৈধ পন্থায় অর্থ উপার্জনের নজির পাওয়া যায়, সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে। আমি জানতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া আর কোন দলের বুকের পাটা আছে কি যারা এইভাবে ঘোষণা দিতে পারে? তাই ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে একটি পরীক্ষিত